সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির ২৭তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সোনা খেয়ে উঠে নাটমন্দিরের সিঁড়িতে নেমে গেল। লালটু পল্টু এখন জমিদার বাবুর ছেলেদের সঙ্গে ভিড়ে গেছে। সোনা এ বাড়ির কাউকে চেনে না। সেই আকাশ আবার মাথার উপর। সে যেন অনেকক্ষণ কোঠা বাড়ির ভিতর দিয়ে হেঁটে এসে আকাশটাকে দেখে ফেলল। সব কিছুই নতুন, অপরিচিত মুখ। জ্যাঠামশাই আগে আগে হেঁটে যাচ্ছেন। সে প্রায় সব সময় জ্যাঠামশাইয়ের সঙ্গে সঙ্গে হাঁটছে। সে একটা সাদা হাফ শার্ট গায়ে দিয়েছে, নীল রঙের প্যান্ট, চুল ছোট করে ছাঁটা। চোখ বড় বলে অপরিচিত মানুষজনেরা ওকে ঘিরে ধরেছে। ওর নাম কি জিজ্ঞাসা করছে। জ্যাঠামশাই তখন সামান্য হাসছেন, নাম বলতে বলছেন। এবং সে যে চন্দ্রনাথ ভৌমিকের ছোট ছেলে, বিকেলের ভিতরে সেটা ছড়িয়ে পড়ল। নাটমন্দিরের পুরোহিত মশাই সোনাকে দুটো সন্দেশ দিল খেতে। সে সন্দেশ দুটো খেল না, জ্যাঠামশাইকে দিয়ে দিল রেখে দিতে। সে জ্যাঠামশাইকে ফেলে খুব একটা দূরে যেতে সাহস পাচ্ছে না। লালটু পল্টু ওকে নিয়ে যেতে চেয়েছিল। দিঘির পাড়ে ব্যাডমিন্টন খেলা হবে। সোনা যায়নি। বস্তুত সোনা যেতে সাহস পায়নি। ইসম এলে সে যেন যেতে পারত। ইসম এখন নদীতে আছে। এ কদিন সে নদীতে থাকবে। ছইয়ের ভিতর সে শুয়ে বসে অথবা মাছ ধরে, বেলে মাছ এবং পুঁটি মাছ ধরে কাটিয়ে দেবে। নিজে নৌকায় রান্না করবে এবং খাবে। মাঝে মাঝে সোনার আর যা মনে হচ্ছিল সে এক মেয়ের কথা, যে মেয়ে বাপের সঙ্গে ঘোড়ায় চড়ে অন্দরে ঢুকে গেল। সোনার সেই জগতে মাঝে মাঝে চলে যেতে ইচ্ছা হচ্ছিল। ছোট ছোট মেয়েরা ছেলেরা লুকোচুরি খেলছে জরির টুপি পরে, সিল্কের ফ্রক গায়ে দিয়ে। সোনার ইচ্ছা হলো সেই বড় উঠোনটাতে চলে যেতে, যেখানে সে ফুল ফুটে থাকার মতো মেয়েদের ফুটে থাকতে দেখে এসেছে। সে জানত ওরা এত বড় যে তাকে তারা খেলায় নেবে না। সে শুধু এক পাশে দাঁড়িয়ে থাকবে। সে খেলবে না, খেলা দেখবে। ওর মুখে দুঃখী রাজকুমারের ছবি ভেসে উঠবে। তখন হয়তো কোনো ছোট্ট মেয়ে ওর হাত ধরে বলবে, এসো আমাদের সঙ্গে খেলবে, আমরা লুকোচুরি খেলব। সে জগৎটাতে যাবার বড় প্রলোভন হচ্ছিল সোনার। পরে কি হুড়ি হবে কে জানে। ছোট্ট এক মেয়ে তার চোখের উপর দিয়ে ঘোড়ায় চড়ে চলে গেল। এখন আর সোনার অন্য কোনো কথা মনে আসছে না। কাছারি বাড়িতে বসে শুধু সে ছোট্ট মেয়ের মুখ মনে ভাসছে। তখন জ্যাঠামশাই ডাকলেন, সোনা আয়। কোথায় যাবে? সোনা এখনো ঠিক বুঝতে পারছে না। জ্যাঠামশাই একটা শার্ট গায়ে দিলেন, ধুতি পাট করে পরলেন। তারপর ওরা যেদিকে খেতে গিয়েছিল সেদিকে না গিয়ে একটু বাঁ দিক ঘেঁষে বারান্দার নিচে যে কেয়ারি করা ফুলের বাগান আছে তার ভিতর ঢুকে গেলেন। যেন এই মহলাতে ঢুকতে হলে তুমি কিছু প্রথমে ফুল ফল দেখে নাও, তেমনি দৃশ্য এই ঢোকার মুখে। নানা রকমের গাছ এবং ফুল ও ফল। এই রাস্তাটা যে বাড়ির ভিতরেই আছে সেটা সোনা অনুমান করতে পারেনি। আর এ কি বাড়ি রে বাবা, যেন সেই কি বলে না, শেষ নেই তার। সোনা এক পথে এসে এখন আবার অন্য পথে নেমে যাচ্ছে। তার বাড়ি সেই অজপাড়া গায়ে। সেখানে মাত্র প্রতাপচন্দ্রের বাড়িতে দালান, অন্য সব বাড়ি টিন কাঠের। ওদের বাড়ির দেয়াল এবং মেঝে সিমেন্ট দিয়ে বাঁধানো। দক্ষিণের ঘর, পূবের ঘর, সব ঘরের একটা নাম আছে। এখানে কোনো নাম নেই। এখানে সব হল ঘরের মতো ঘর। জ্যাঠামশাই যেতে যেতে সব ঘরগুলির নাম বলে যাচ্ছেন। দেয়ালে বড় বড় তৈলচিত্র। সেসব তৈলচিত্র কার, কোন সালে মারা গেছে, কার জন্ম কোন মাসে, বাবুদের হাতি কবে কেনা হয়েছে। যেতে যেতে জ্যাঠামশাই হাতি কেনার গল্প করতে থাকলেন। তারপর একটা সিঁড়ি, দোতলায় উঠে গেছে, কার্পেট পাতা। সোনা এসবের কি নাম কিছু জানে না। জ্যাঠামশাই সোনাকে সব বলে দিচ্ছেন। কি সুন্দর আর নরম কার্পেট। সোনার খালি পা ছিল।
সে খুব আস্তে আস্তে, বুঝি দ্রুত হেঁটে গেলে কার্পেটে পা লাগবে, সে এমনভাবে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। দুপাশে সব রেলিং, কেবল মেয়েরা এখানে গিজগিজ করছে। ভূপেন্দ্রনাথ এমন মানুষ যে তার কাছে অন্দর সদর সমান। সে একটা পর্দার পাশে দাঁড়িয়ে ডাকল, বৌঠাইরেন, আমি আইসি। সোনা পাশে চুপচাপ পলাতক বালকের মতো দাঁড়িয়ে থেকে এই ভিতর বাড়ির ঐশ্বর্য এবং বৈভব দেখতে দেখতে কেমন আড়ষ্ট হয়ে গেল। ওর মনে হলো এখানে মানুষ থাকে না, দেবদেবীরা থাকে। সে যতটা পারল জ্যাঠামশাইয়ের জামা কাপড়ের ভিতরে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করল। সোনা কান পেতে থাকলো। কে সাড়া দিচ্ছে? কোন দিকে দরজা খুলছে? সেই মেয়েটা কোথায়? এসব ভাবনার সময় মনে হলো পর্দা নড়ছে, পর্দার ওপাশে পায়ের শব্দ হচ্ছে। ভূপেন্দ্রনাথের সবুর সইছে না। সে পর্দার এপাশ থেকে বলে উঠল, বৌঠাইরেন, সোনা আইসে। বৌঠানের পাশে রাঙা চেলি পরে ছোট্ট এক মেয়ে, কেবল সেই থেকে ঘুরঘুর করছে। শালিক না চড়ুই কি পাখির যেন ছানা তার চাই। সে পুতুলের ঘর সাজাবে। পুজোর দিন বলেই রাঙা চেলি পড়েছে, পায়ে আলতা, কপালের টিপ লাল রঙের, চুল ববছাঁট, চোখে লম্বা কাজল, হাতে হাতির দাঁতের কারুকাজ করা বালা। কমলা পুজোর দিনে কত রকমের গয়না পড়েছে। সেও ঠাকুরমার পায়ে পায়ে বের হয়ে এলো। ভূপেন্দ্রনাথ ফের বললেন, সোনা এসে বৌঠাইরেন। বৌঠান চারদিকে তাকালেন। কোথায় সেই ছেলে? সোনা জ্যাঠামশাইয়ের পিছনে এমনভাবে লেগে আছে যে তাকে সহসা দেখা যায় না। কমলা বলল, দাদু, সোনা কোথায়? ভূপেন্দ্রনাথ জোর করে সোনাকে পেছন থেকে টেনে আনল। এই যে সোনা। কমলা বলল, দেখি সোনা তোমার মুখ। কেমন পাকা পাকা কথা কমলার। সেই মেয়ে। সোনা লজ্জায় আরো আড়ষ্ট হয়ে গেল। বৌঠান সোনাকে অপলক দেখল। ভূপেন মিথ্যা বলেনি। দেখেই বোঝা যায় এই সোনা ভূপেন্দ্রনাথের বড় আদরের। চন্দ্রনাথের ছোট ছেলে সোনা। চন্দ্রনাথ বিকালে এ বাড়ির কাছারি বাড়িতে রোজ আসে। ভোরের দিকে কোনো কোনো দিন দেখা করে যায়। পুজোর সময় কাজের চাপ বলে বোধহয় ভোরে দেখা করে যেতে পারেনি। এবার শচীন্দ্রনাথ সোনাকে আসতে দিয়েছে। ভূপেন্দ্রনাথের প্রাণে বড় আনন্দ। পুজোর এই কটা দিন তিনি খুবই ব্যস্ত থাকবেন। তবু আপন রক্তের এই তিন বালকের উপস্থিতি তাকে বড় মহিমময় করে রাখছে। ভূপেনের মুখ দেখলে এসব যেন টের পাওয়া যায়। বাড়ি থেকে ফিরে এলেই সে বউ ঠাকুরানীকে বলতো, বুঝলেন বৌঠাইরেন, সোনা যে কি হাসে না, কি যে বড় বড় চোখ, কি সুন্দর হইছে পোলাটা। আপনারে আর কি কমু, বড় হইলে আপনারে আয়না দেখামু। সেই সোনা এবারে আসতেই এখানে তিনি টেনে এনেছেন। দেখেন হানছি, দেখেন মুখখানা একবার দেখেন বৌঠাইরেন। বৌঠাকুরানী সোনার মুখ দেখতে দেখতে শুধু ভাবলেন। ভূপেনের কথায় কোনো অতিশয়োক্তি ছিল না। পোলার মুখ তো রাজার মতো হইছে, কুষ্টি করাইছনি? কুষ্টি সূর্যকান্তরে দিছি করতে, বলে সে সোনাকে বলল, প্রণাম কর, জেঠিমা হন। সোনা উবু হয়ে প্রণাম করলে দু হাতে তুলে ধরলেন এবং চিবুক ধরে আদর করার সময় হাতে একটা চকচকে রূপোর টাকা দিলেন। হাতে ওর রূপোর টাকা সে নেবে কি নেবে না ভাবছিল। জ্যাঠামশাইয়ের দিকে সোনা তাকালো। তিনি চোখের ইশারায় সোনাকে অনুমতি দিয়েছেন। সোনাকে এই প্রথম দেখলেন বউ ঠাকুরানী। এই সোনা এত বড় বৈভবের ভিতর প্রথম ঢুকেছে। সোনাকে বুঝি তিনি রূপোর টাকা দিয়ে বরণ করে নিলেন। হাতে টাকা, এমন টাকা পয়সা কত আঁচলে বাঁধা থাকে। এ যেন আশ্চর্য যোগাযোগ। কথা ছিল টাকাটা দিয়ে ময়নার বাচ্চা কিনে দেবেন কমলাকে। তখনই কিনা সোনা দরজায় দাঁড়িয়ে। তিনি টাকা দিয়ে সোনাকে আশীর্বাদ করলেন। কমলা মনে মনে ফুঁসছিল। ভূপেন্দ্রনাথ ওর সম্পর্কে দাদু হন।
ভুইয়া দাদু বলে সে ডাকে। দাদু কোনো কথা বলছেন না। কমলা যে এ বাড়ির মেজবাবুর মেয়ে, ওরা যে দু বোন ঠাকুমার কাছে শরৎকাল এলেই চলে আসে। মেজবাবু আসেন এসব বলছে না। মেজবাবু সরকারি অফিসে বড় চাকুরি করেন, বিদেশে তার প্রবাস জীবন দীর্ঘদিন কেটেছে। তার মা মাঝে মাঝে দেশের গল্প করেন। সে দেশটাতে একটা নদী আছে, নাম টেমস নদী। সে দেশটাতে একটা গ্রাম আছে, তার নাম লুজন। একটা গির্জা আছে, সকলে ওটাকে সেন্ট পলের গির্জা বলে। দুপাশে গাছ আছে, ওরা নাকি উইলো গাছ। দুপাশে জমি আছে। শোনা যায় সন্ধ্যা হলে স্কাইলার্ক ফুল ফুটে থাকে। অমলা কমলা সেসব গল্প শোনার সময় তন্ময় হয়ে থাকে। আর সামনে এই বালক, সোনা নাম, তাকে এইসব দেশের গল্প না বলতে পারলে এত বড় নদী পার হয়ে আসা, এত বড় বাড়িতে বসবাস করা বৃথা। এবং ছুটতে না পারলে সে যে কমলা, মা তার বিদেশিনী, এসব যেন বোঝানো যাচ্ছে না। দাদু মাকে বাবাকে ভালোবাসে না। বাবার জন্য দাদু আলাদা বাড়ি করে দিয়েছে। বুঝি মাকে নিয়ে এমন সম্ভ্রান্ত পরিবারে ঢোকা বারণ। না, সোনাকে এসব বলা যাবে না। দিদি এখন থেকেই ওকে সব শেখাচ্ছে। দিদি বলে দিয়েছে সব কিছু সবাইকে বলতে নেই। আমি তোমাকে সোনা সব কিন্তু বলবো না। আমাকে ঠাকুমা শালিকের বাচ্চা এনে দেবে, আমি পুতুল খেলবো। তোমার মুখ দেখলে কেবল আমার পুতুল খেলতে ইচ্ছে হয়। সোনা হাতের টাকাটা পকেটে রাখল। তখন কমলা আর সহ্য করতে পারল না। সোনা এবং ভুইয়া দাদু চলে যাচ্ছে। সোনা ঠাকুমাকে তার ভালো নাম বলেছে। ভালো নাম ওর অতীশ দীপঙ্কর ভৌমিক। কি নাম রে বাবা, কত বড় নাম! তার মামাদের যেমন অদ্ভুত সব নাম, জন, ক্যাম্বেল, মার্টিন, বিশপ, কি সব নাম মামাদের, সে মনেই রাখতে পারে না। সোনার নামটাও প্রায় তাই। সে আর সহ্য করতে পারছে না, বলেই ফেলল, সোনা আমাকে কি বলে ডাকবে? বোধহয় ভূপেন্দ্রনাথ কমলের কথা শুনতে পাননি। বউ ঠাকুরানী এবং ভূপেন্দ্রনাথ কিছু পারিবারিক কথাবার্তা বলছিলেন। ওদের দূরসম্পর্কের আত্মীয় কে একজন অনেকদিন পর পূজা দেখতে এসেছেন। দেখাশোনার জন্য আলাদা লোক দেওয়া হয় যেন, এসব কথা বলছিলেন। তখন সোনা কেন জানি কমলের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। আমি তোমাকে আবার কি ডাকবো? কমল ডাকবো? পুচকি মেয়ে, বুঝি এমন বলার ইচ্ছা সোনার। দাদু, আমাকে সোনা কমল পিসি ডাকবে না? বলে সোনার দিকে গরবিনীর চোখ নিয়ে সে তাকালো। এতক্ষণে সোনার মনে হলো কমলের চোখ ঠিক কালো নয়, ঠিক নীল নয়, ঘন নীল অথবা কালো রঙের সঙ্গে হলুদ মেশালে এক রং। কি যে রং চোখে বোঝা দেয়। তারপর মনে হলো বেথুন ফলের মতো রং। বেথুন ফল পাকলে খোসা ছাড়িয়ে নিলে এমন রং হয়। সোনা দেখল কমল ওর দিকে টকবক করে তাকাচ্ছে, গাল ফুলিয়ে রেখেছে। সোনা ছড়া কাটতে চাইল, গাল ফুলা গোবিন্দের মা, সালতাতলা যাইও না। কিন্তু এই বাড়ি, এত বড় বাড়ির বৈভব ওকে এখনো ভীতু করে রেখেছে। সে কিছু বলতে পারল না। এ সময় ভূপেন্দ্রনাথ বললেন, হ্যাঁ, তোমারে সোনা কমল পিসি ডাকবে। হে, কি কন বউ ঠাইরেন? কমল সোনার বড় হইব না? তা তোমার হইব, 8-10 মাসের বড় হইব। সোনা যেন একটু মিয়ে গেল। বউ ঠাকুরানী ভূপেন্দ্রনাথকে বললেন, মায়ের সাইরা থাকতে পারবো তো? পারবো। না পারলে ভিতর বাড়িতে পাঠাইয়া দিও। দিমু। বস্তুত এই পরিবারে ভূপেন্দ্রনাথ যথার্থ আত্মীয়ের মতো। এই 3 বালক আত্মীয়ের সামিল। লালটু পল্টুর সমবয়সী বউ ঠাকুরানীর 2 বড় নাতি। ওর বড় ছেলে অজিতচন্দ্রের ছেলে এবং ছেলের ছোট শ্যালক নবীন। লালটু পল্টু এলে কাছারি বাড়ির লনে অথবা দিঘির পাড়ে খেলা, ব্যাডমিন্টন খেলা। বাবুদের আরও সব আমলা কর্মচারীর ছেলেরা সমবয়সী না হলেও একসঙ্গে পূজার কটা দিন খুব হইচই, যেন প্রাণী আর ঐশ্বর্য ধরে না।
সারাদিন পূজার বাজনা, কেবল বাদ্য বাজে, ঢাক ঢোল বাজে, কাঁসি বাজে। আর অষ্টমীর দিনে বাবুদের বাড়ি বাড়ি পাঁঠা বলি। শীতলক্ষার পাড়ে পাড়ে তখন কি জাঁকজমক! নবমীতে মোষ বলি, হাড় কাঠে তখন পাঁঠা, মোষের বলিদান। ভোর থেকে কমল বৃন্দাবনের সঙ্গে ফুলের জন্য বাগানে ঠিক মৌমাছির মতো ফুলে ফুলে উড়ে বেড়ায়। কলকাতার কমল গায়ে এসে পূজার কটা দিন ফুরফুরে পাখি হয়ে যায়। সেই কমল সোনার হাত ধরে সারা প্রাসাদ ঘুরে ঘুরে বেড়ালো, হা হা করে হাসল। হাসবার সময় সে বড় হল ঘরে তার এই হাসির প্রতিধ্বনি কেমন শোনালো কান পেতে শোনার চেষ্টা করল। হাত ধরে সে ছুটল। বড় বড় খিলান আর টানা লম্বা বারান্দা। ছোটার সময় সে পকেটে ধরে রেখেছিল, পকেটে টাকা আছে। ছুটতে ছুটতে ওরা অন্দরের দিকটায় এসে গেল। কেমন নিঝুম, বাড়ির পিছনে বড় বড় সব গাছ, সারি সারি সুপারি ফলের বাগান। কমল হাত ধরে এবার ফিরে আসার সময় বলল, সোনা দেখ, আমার দিদি দাঁড়িয়ে আছে, যাবি? সোনা ঘাড় কাত করল। সে এখনো কমল অথবা কমল পিসি কিছুই বলছে না, কেবল কমলের হাত ধরে সে হাঁটছে। বারান্দায় রেলিংয়ে সেই মেয়ে, সোনা নাম বলে দিতে পারে। মেয়ের নাম অমলা। রেলিংয়ে ঝুঁকে সেই মেয়ে এখন ওকে দেখছে। লম্বা ফ্রক হাঁটুর নিচে, ঘাড়ের কাছে চুল, একেবারে সোনালি রঙের চুল। আরও কাছে যেতেই দেখল চোখ একেবারে নীল। কমল বলল, সোনা। দিদি যেন ওর ঘুম থেকে উঠেছে এমনভাবে তাকালো। অমলা হাই তুলে বলল, কি নাম তোমার? এই মেয়ে কথা বলছে, কি যে ভালো লাগলো। সে এইসব বালিকার মতো কথা বলতে চাইল। আমার নাম শ্রী অতীর্থদীপঙ্কর ভৌমিক। আমাকে তুমি কি বলে ডাকবে? অমলা বলল। কমল বলল, সোনা, তোর পিসি হয়, অমলা পিসি। আর ডল পুতুলের মতো এই মেয়ে কমলা, সবাই ডাকে কমল বলে। সোনা খুব ধীরে ধীরে ওদের মতো কথা বলল, তুমি আমার কমল পিসি, তুমি আমার অমলা পিসি। কমলা যেন খুব খুশি। অমলা আবার রেলিংয়ে ঝুঁকে কি যেন দেখছে। সোনা বলল, কমল, তুমি ঘোড়ায় চড়তে পারো? কমল বলল, হ্যাঁ রে, তুই আমার নাম ধরে কেন ডাকছিস? আমি দাদুকে কিন্তু তবে বলে দেব। সোনাকে কেমন বিমর্ষ দেখালো। সে বলল, আমি জ্যাঠামশাইয়ের কাছে যাবো। সে রাগ করলে কমল অন্য কথায় এলো, বলল, আমি ঘোড়ায় চড়তে পারি। সোনাকে কাছে এনে বলল, যামু কি রে? যাব বলবি। সে তবু যেন খুশি হয় না, অথবা ওর যেন এখন বলার ইচ্ছা, আমার এক পাগল জ্যাঠামশাই আছে। কিন্তু সে তা না বলে বলল, ছাদে বড় বড় পুতুল, কেবল উইরা যায়। কমল বলল, নদীর পাড়ে কাশবনে ফুল ফুটলে ওরা স্থির থাকতে পারে না। বাকিটুকু বলল না, বাকিটুকু অমলাদি ওকে বলেছে। কাশফুল ফুটলে বসনভূষণ ঠিক থাকে না, সব ফেলে কেবল নদীর চরে উড়ে যেতে চায়। পরীদের কথা শুনেই অমলা কেমন ফের ঘুম থেকে জেগে ওঠার মতো সোনাকে দেখল। সে যেন এই প্রথম দেখছে। সে সোনার চুলের ভিতর হাত রাখল। এবার সব ভুলে গেছে মতো বলল, কাদের ছেলে রে? ও মা, তুমি জানো না? এই না বললাম তোমাকে, আমাদের সোনা, চন্দ্রনাথ দাদুর ছেলে। ও মা, তাই বুঝি? তবে তো আমাদের জিনিস। এমন এক মুখ করে সে সোনাকে বুকের কাছে সাপটে ধরতে চাইল। সোনা একটু সরে দাঁড়ালো। মেয়ের শরীরে কি যেন গন্ধ, মিষ্টি। বাগানে বেলফুল ফুটলে সে এমন গন্ধ পেত। মেয়ের চোখ এত নীল যে আকাশকে হার মানায়। সোনার একবার ইচ্ছা করছিল চোখ দুটো ছুঁয়ে দেখতে। বিষণ্ণ গোলাপের পাপড়ি ঝরে গেলে যেমন কাতর দেখায়,
এই চোখ এখন তেমন কাতর দেখাচ্ছিল। কেবল হাই তুলছে অমলা। তুমি সোনা এসো বলে সহসা সোনাকে জড়িয়ে ধরে আদর করতে চাইল। সোনা বলল, আমি জ্যাঠামশাইয়ের কাছে যাবো। কি রে, দিদিকে ভয় পাস কেন? অমলা বলল, হ্যাঁ শোনো বলে কেমন ঝলমল করে উঠল খুশিতে। সোনার এমন মুখ, হাসি খুশি মুখ, ঝলমলে আকাশের মতো মুখ দেখতে বড় ভালো লাগলো। এসো আমার সঙ্গে এসো। এসো না, ভয় কি? কমলের মতো আমি তোমার পিসি, আমাকে তুমি অমলা পিসি ডাকবে। এসো না। কমল বলল, আয় না, ভয় কি? ওরা সিঁড়ি ধরে নামবার সময় ছোট বৌরানী বলল, কার ছেলে রে? সোনা, চন্দ্রনাথ দাদুর ছেলে। বৌঝিরা বলল, ও মা, এ কে রে? কমল গর্বের সঙ্গে যেন পরিচয় দিল, জানো না, চন্দ্রনাথ দাদুর ছেলে। এ ছেলে কথা বলে না? হো মা, এ কি ছেলে রে? অমলা হাসতে থাকল। সোনা বলল, আমি জ্যাঠামশাইয়ের কাছে যাবো। কমলা যেন সোনার চেয়ে কত বড়, এমন চোখ মুখ করে বলল, না লক্ষ্মী, তুমি এসো। দিদি, তুই সোনাকে ভয় দেখাস কেন রে? অমলা বলল, ভয় কোথায় দেখালাম, সোনা এসো। লোকজন ভিড় ঠেলে ওরা ঠাকুমার ঘরে ঢুকে গেল। এ ঘরটাও সেই বড় হল ঘরের মতো, বড় বড় খাট পড়েছে, বারান্দায় ময়না পাখি। যাবার সময় অমলা পাখির খাঁচাটাকেই ঘুরিয়ে দিয়ে গেল। কমল কি যেন কথা বলল পাখিটার সঙ্গে, বলল, এর নাম সোনা। পাখিটা দাঁড় থেকে নেমে ডাকল, কমল, কমল, নাম বলো। সোনা, সোনা, নাম বলো। পাখির গলায় সোনা তার নাম শুনে আশ্চর্য হয়ে গেল। সোনাকে দেখে পাখিটা তখন খাঁচার ভিতর থেকে বের হয়ে আসতে চাইছে। বড় এই ঘরটাতে ঢুকেই অমলা লাফ দিয়ে খাটে উঠে গেল। সে আলমারির ওপর থেকে বড় একটা চামড়ার সুটকেস টেনে নামালো। কি যেন ওরা দেবে সোনাকে। কমল ওর বাক্স খুলে ফেলল। ওরা কে আগে কি দেখাবে সেজন্য সুটকেস থেকে সব টেনে নামালো। অমলার বয়স আর কত, এই 11-12। কমলের বয়স কত, এই 9-10। কে জানে কার সঠিক বয়স। তবু দুজনের ভিতর সোনাকে খুশি করার জন্য প্রতিযোগিতা। এই দেখো সোনা বলে পুঁতির মালা, ঝিনুক এবং ছোট ছোট নুড়ি পাথর বাক্স খুলে দেখালো। কমল বলল, তুমি কি নেবে সোনা? সোনা বলল, আমি কিছু নিব না। অমলা বলল, এই দেখো কি সুন্দর ছবি, ছবি নেবে? না, আমি কিছু নিব না। অমলা বলল, এই দেখো কি সুন্দর ময়ূরের পালক, পালকের কলম দিয়ে তুমি লিখতে পারবে। আমি জ্যাঠামশাইয়ের কাছে যাবো কমল। হো মা, দিদি দেখো, সোনা আমাকে কমল ডাকছে, পিসি ডাকছে না। অমলা হাসল। পুচকে মেয়ের কি বড় হবার স্বাদ। সে এবার বলল, বায়োস্কোপের বাক্স নেবে সোনা? এখন যেন অমলা কমলা যে যার তুন থেকে শেষ অস্ত্র বের করছে। অমলা বলল, চোখ রাখো, কি সুন্দর ছবি দেখা যাচ্ছে, দেখো দেখো কি সুন্দর একটা মেয়ে ডালিম গাছের নিচে, খোপায় ফুল গোজা। তারপর অমলা আরেকটা ছবি লাগিয়ে বলল, দুজন সিপাই, মাথায় ফৌজি টুপি, পাশে দুটো বাঁদর, গলায় গলায় ভাব, পা তুলে সোনাকে নাচ দেখাচ্ছে। সোনা এবার ফিক করে হেসে দিল। বাদর নাচছে দুপাশে, সেবার সাহস পাচ্ছে যেন। অমলা বলল, এই দেখো। অমলা ছবিটা পাল্টে দিতেই সোনা দেখল একটা ঝর্ণা, একটা প্রজাপতি, একটা ঝোপের ভিতর মস্ত এক বাঘ। সোনা চোখ বড় বড় করে বলল, অমলা, হে এটা বাঘ। এই রে, তুমি আমাকেও নাম ধরে ডাকছ?
বলেই খুশিতে গালে গাল লেপটে দিল সোনার। সোনাকে নিয়ে অমলা কমলা একসময় ছাদে উঠে এলো। সন্ধ্যার অন্ধকার ক্রমে শীতলক্ষার বুকে নেমে আসছে। ডায়নামোর শব্দ ভেসে আসছে। চারদিকে আলোতে আলোময়। মনে হয় যেন এখানে এসে সব পৃথিবীটা খুশিতে ঝলমল করে ফুটে উঠেছে। কত দূর পর্যন্ত আলো, আলোতে আলোময় এই মাটি এবং গাছ, ফুল, পাখি। কি উঁচু ছাদ! সে ছাদের ওপর ছুটে বেড়ালো, কার্নিশের কাছে ঝুঁকে দাঁড়ালো। নিচে দিঘির জল, জলে আলোর প্রতিবিম্ব ভাসছে। দূরে শীতলক্ষা নদী এবং পাশে চর। তারপর পিলখানার মাঠ, মাঠে হাতিটা বাঁধা থাকে। ছাদে দাঁড়িয়ে সে সব দেখার চেষ্টা করল। অমলা কমলার সঙ্গে সেই থেকে তার ভাব হয়ে গেছে। সে বাড়িময় ছুটে বেরিয়েছে। অমলা কমলার শরীরে কি যেন মৃদু সৌরভ। এই সৌরভ মনের ভিতর এক আশ্চর্য রং খুলে ধরছিল। অমলা কমলা ওর দুপাশে দাঁড়িয়ে কোথায় কি আছে, কোন দিকে গেলে মঠ পড়বে, মঠের সিঁড়িতে সাদা পাথরের ষাঁড়, গলায় তার মতি ফুলের মালা, আরও কি সব খবর দিচ্ছিল। এখন সে ছাদে উঠে এসেছে। ছাদের দুপাশে দুই মেয়ে তাকে কেবল বড় হতে বলছে। সে মাকে ফেলে অনেক দূর চলে এসেছে। সে যেন ক্রমে বড় হয়ে যাচ্ছে। ওর ভয় ভয় ভাবটা থাকছে না। যেমন মেলায় বিন্নির খই খেতে খেতে অথবা ঘোড়দৌড়ের মাঠে কালু শেখের ঘোড়া দেখতে দেখতে সে পৃথিবীর যাবতীয় মাধুর্য শুষে নিত, ঠিক তেমনি এই ছাদে আজ গ্রহ নক্ষত্র দেখতে দেখতে আকাশের মাধুর্য শুষে নেবার সময় তার মায়ের মুখ মনে পড়ে গেল। এই দুই মেয়ের ভালোবাসা তাকে আর ছোটাতে পারল না। ছাদের এক কোণে সে চুপচাপ দাঁড়িয়ে থাকল। বড় কাতর দেখাচ্ছে তাকে। অমলা কমলা আদর করতে চাইলে সে প্রায় কেঁদে ফেলছিল। এত দূর দেশে এসে মায়ের জন্য মন খারাপ, ভিতরটা তার কেমন ছটফট করছে।